আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অমন চুরি করে করে দেখতে হবে না আমায়, এমনি সকাল থেকে জ্বালাচ্ছিস, আবার ওভাবে দেখলে বিষম খাবো। চাইলে সামনে এসে বসে দেখতে পারিস, একেবারে যত ইচ্ছা। রুটি ছিঁড়ে নিতে নিতেই বলে স্বাধীন। লজ্জায় ছোঁয়া একাকার হয়ে যায়। তাড়াতাড়ি উঠে বাজারের ব্যাগ নিয়ে কিচেনে যাওয়ার সময় স্বাধীনের কানের কাছে মুখ এনে বলে গেল, পৃথিবীর সবচাইতে ঠোঁটকাটা পুরুষ তুমি স্বাধীন ভাই। বলেই ছোঁয়া দৌড়ে চলে গেল। রুটি মুখে দেওয়ার আগেই প্রেয়সীর এক টুকরো কথায় এতক্ষণে সব রাগ গলে জল হয়ে গেল স্বাধীনের। সুন্দর মুখের এক ফালি হাসি দিয়ে খাবারটুকু খেতে লাগলো স্বাধীন। দুপুরে স্বাধীন একেবারে আলম চৌধুরী শাহানা বেগম নিয়ে বাসায় ফিরল। দরজায় কলিং বেল বাজাতেই দৌড়ে এসে ছোঁয়া খুলে দিল। দরজা খুলেই শাহানা বেগমকে দেখেই ঝাঁপিয়ে পড়ল ছোঁয়া। মা মেয়ে দুজনেই গভীর মমতায় একে অপরকে জড়িয়ে নিল। পাশে আলম চৌধুরী আর স্বাধীন দাঁড়িয়ে এমন সুন্দর দৃশ্য উপভোগ করলো। স্বাধীন খুব ভালো করেই জানে অন্য কোনো মেয়ে হলেই হয়তো ওর বাবা মাকে এমন করে ভালোবাসতো না, যেখানে ছোঁয়া প্রায় নিজের থেকেও ভালোবাসে ওর বাবা মাকে। পাশে দাঁড়িয়ে একটু কপট রাগ হয় স্বাধীনের। ইস, শ্বশুর শাশুড়ির প্রতি কি যত্ন! খালি বরের দিকেই কোনো নজর নেই। সেই সকালবেলা একটু কাছে যাওয়ার কত চেষ্টা করলাম, কিছুতেই এলো না। উল্টো আমার শার্টে ময়লা দেওয়ার ভয় দেখালো। আর এখন শাশুড়িকে পেয়ে একেবারে বুকে জড়িয়ে নিচ্ছে। শুধু শাশুড়ির ছেলের দিকে নজর নেই, বজ্জাত মেয়ে। মনের রাগগুলো বিড়বিড় করে সামনে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই। ওরা সবাই অলরেডি ড্রয়িং রুমে গিয়ে বসেছে। আর ও মহারানী তো পারলে ওর বড়মার কোলে বসবে। আর এখানে একা মস্ত বড় লাগেজ হাতে দাঁড়িয়ে আছে স্বাধীন একা। আছিপ, একটু তো ডাকতেও তো পারে। এতক্ষণে স্বাধীনের ডাক এলো। শাহানা বেগম ডাক দেওয়ায় কিছুটা খুশি মনে স্বাধীন ভেতরে ঢুকছিল। এমন সময় কানে এলো, এই স্বাধীন, লাগেজটা খুলতো বাবা, ছোঁয়ার জন্য কিছু ড্রেস এনেছি, দেখুক মেয়েটা, ওর পছন্দ হয় নাকি। রাগে আবারও গাল ফুলালো স্বাধীন। ধরাস করে লাগেজটা রেখে বসে পড়ল সোফায়। দেখছো না আমি কত কষ্ট করে লাগেজটা সেই এয়ারপোর্ট থেকে আনছি? যার ড্রেস তাকে নিজেই বের করে নিতে বলো, আমি কেন বের করব? কিরে স্বাধীন, এটা কেমন কথা বাবা? এখনো ভালো হবি না তোরা? আলম চৌধুরী বলে উঠলেন। স্বাধীনের ফোলানো মুখ দেখে চোখ টিপে হাসল ছোঁয়া। স্বাধীনও কম চায় না, সেও চোখ দিয়ে পুছিয়ে দিল, তোর খবর আছে। দুপুরে ইলিশের পাতুরি পাতে পড়তেই খুশিতে গদগদ হয়ে উঠলেন আলম চৌধুরী। একটুখানি মুখে দিয়েই শুরু করলেন প্রশংসা। আহা, একেবারে আমার মায়ের হাতের পাতুরির মতো হয়েছে বাবা। বাজার থেকে মাছ এনে দিলে মাও আমাদের দুই ভাইকে এমন পাতুরি রান্না করে খাওয়াতো। কতদিন পরে মায়ের রান্নার সেই স্বাদ। ছোঁয়া মা আমার একেবারে মায়ের হাত পেয়েছে। বলেই ছোঁয়াকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন আলম চৌধুরী। ছোঁয়া, তুই একাই এত রান্না কেন করতে গেছিস মা? এত রান্না করতে তোর কম কষ্ট হয়েছে? আরে বাবা, আমরা তো বাড়িতেই ফিরছি নাকি, আস্তে আস্তে রান্না করে খাওয়াতি। শাহানা বেগম বলে উঠলেন, আর বলো না মা, সকালবেলায় ওনার আবদার পুরো বাজারটাই ওনার কাছে তুলে এনে দিতে একেবারে মানিব্যাগ ফাঁকা করে দিয়েছে। স্বাধীনের বলা কথায় প্রত্যেকে হো হো করে হেসে উঠল। মহা আনন্দে কেটে গেল চৌধুরী বাড়ির কিছু সুন্দর মুহূর্ত। সারা দিন শাহানা বেগম ওখানে কত কি দেখেছে, এইসব বলেই কাটিয়ে দিল। ছোঁয়াও মনোযোগ সহকারে সেই সব বিবরণ শুনে কখনো বিস্মিত, কখনো হতাশ, আবার কখনো হো হো করে হেসে উঠল। সারা দিনের আনন্দ শেষে বিপত্তি বাঁধল যখন স্বাধীন বলল, এই ছোঁয়া, আজ তো তুই কলেজে যাসনি। আজ যে অধ্যায়টা ক্লাসে পড়িয়েছি সেটা আমার রুমে আয়, তোকে বলে দিচ্ছি, 5 মিনিটে চলে আসবি। বলেই স্বাধীন উপরে চলে গেল। আর এদিকে ছোঁয়া সকাল থেকে করা বদমাইশির কথা মনে করে ভয় পেয়ে গেল। এই লোকটাকে করে কোনো বিশ্বাস নেই, যা খুশি করতে পারে।
আর এদিকে শাহানা বেগমও কম অবাক হলেন না। যেই ছেলে সামান্য ওর বইয়ে হাত দেওয়ায় শাস্তি দেয়, সে কিনা পড়ানোর জন্য ডাকছে। 1 ঘন্টা ধরে কান ধরে দাঁড়িয়ে আছে ছোঁয়া। দুহাত দিয়ে কান ধরে রাখায় হাত এবং কান দুটোই প্রায় অবশ হয়ে গেছে, কিন্তু সামনে বসে থাকা মানুষটির কোনো ভাবান্তরই নেই। সে নিজের মতো বইয়ে মুখ গুজে রেখেছে। এতক্ষণ হয়ে যাচ্ছে, তবুও তার তাকানোর নাম নেই। ছোঁয়া শুধু একবার করে টেবিলে ঘড়িটার দিকে তাকিয়ে দেখছে। 10 মিনিটে কান ধরিয়ে দিয়েছে, এখন প্রায় 11:20 বাজতে চলল। তবুও তার কোনো শাস্তি মকুবের কথা নেই। ছোঁয়ার অপরাধ হুট করে সাইকোলজির একটা প্রশ্ন ধরে, আর ছোঁয়া তা পারে না। অথচ স্বাধীন যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন করেছে, এখনো ক্লাসে অতদূর পড়া শুরুই করেনি। ছোঁয়া যেমনই বলেছে, ভাইয়া এই অধ্যায় তো এখনো পড়াওনি, আমি কি করে পারবো? চুপ কর বেয়াদব, ক্লাসে পড়ায়নি বলে কি তুইও আর বই খুলে দেখিসনি? কি করিস সারাদিন? সামান্য একটা প্রশ্নের উত্তর দিতে পারছিস না, আর মুখে মুখে কথা। ধর কান ধরে দাঁড়িয়ে থাক যতক্ষণ না আমি বলছি। বলছি যে আমার ঘুম পাচ্ছে, আমি আমার রুমে যাব। আমার মুখে কথা বেশিবার বেড়েছে না? এখন ঘুম পাচ্ছে কেন? সারাদিন তো খুব লাফালাফি করলি, একেবারে ধরাই যায় না তোকে। এবার আর প্রশ্নের উত্তর দিতে পারছিস না কেন? কপালে খুব দুঃখ আছে, কান ধর। আগেকার মতো ধমক দিয়ে বলল স্বাধীন। ছোঁয়া যেন অবাক হয়ে দেখল স্বাধীনকে। কি ছেলে রে বাবা, এখনই আসে আদর করতে আর এখনই এত বকা? ছোঁয়া বুঝতে পারল এটা তার প্রশ্ন না পারার শাস্তি না, বরং সকালে ওর কথাই ধরা না দেওয়ার মাসুল। শয়তান খবিস বেটা, ঠিকই করেছি সেদিন শাড়ি পরে জ্বালিয়ে, আজ আবার আমায় কষ্ট দেয়া হচ্ছে। এসেই দেখিস আমার কাছে, তখন বুঝাবো। মনে মনেই বিড়বিড় করে ছোঁয়া। বইয়ের দিকে তাকিয়ে থেকেই স্বাধীন বলে, আমাকে গালি দেওয়া শেষ হলে এবার কান ছাড়, আর আমার মাথাটা একটু মালিশ করে দে। কি করে বুঝলো আমি ওনাকে গালি দিচ্ছি? হায় আল্লাহ, নিজের মনের মধ্যেও কি একটু স্বাধীনভাবে চিন্তা করতে পারবো না? এখানেও ওনার ধরে ফেলতে হবে? ছে, নাউজুবিল্লাহ, এখানেও ওনার নাম বলে ফেলছি। কান ছেড়ে দিয়ে মনে মনে ভাবে ছোঁয়া। তারপর একাই মাথায় চাটি মেরে হাসে। এই মেয়ে, পাগল হয়ে গেলি নাকি? যা আগে আমার জন্য কফি করে নিয়ে আয়, সুগার একদম হালকা দিবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। বলেই ছোঁয়া গেল কিচেনে। ঝটপট 1 মগ কফি বানিয়ে ফেলল। এবার ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। কফিতে চিনির বদলে 4 চামচ লবণ মিশিয়ে দিল। এবার মনের আনন্দে স্বাধীনের কাছে নিয়ে গেল। বাহ, খুব তাড়াতাড়ি বানিয়ে আনলি তো। কান ধরে থেকে হাতে জোর এসেছে দেখছি। আচ্ছা, তাহলে রোজ তোকে 1 ঘন্টা করে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। তা তুমি রাখো ভাইয়া, এবার আমি যাই। বলেই ট্রেটা নিয়ে ছোঁয়া দরজার দিকে হাঁটা ধরল। এই দাঁড়া, আমি তোকে যেতে বলেছি। আয় এখানে বস, কফি শেষ না হওয়া পর্যন্ত আমার মাথা মালিশ করে দিবি। বলেই স্বাধীন কফিতে কেবল মুখ দিয়েছে, অমনি কড়া লবণে তিতা হয়ে যাওয়ার সাথে চোখ মুখ কুঁচকে নেয়। তারপরে বুঝতে পারে এটা তার ছোঁয়া রানীর কাজ। তাই তো সুন্দর করে মুখে একটা হাসি দিয়ে বলে, ছোঁয়া এখানে আয়, শোন। না না ভাইয়া, আমি যাব না, আমি রুমে গেলাম। এই তোকে আমি ডেকেছি, আয় বলছি, এখানে আয় বস। ধমক দিয়ে বলে স্বাধীন। আগের মতো আবারও ধমক দেওয়ার ভয়ে চুপসে যায় ছোঁয়া। একটু বেশি বেয়াদবি বলে ফেলেছে বলে মনে হয়। ভয়ে ভয়ে স্বাধীনের পাশে গিয়ে বসে ছোঁয়া। নে কফিটা খা, এটা তোর। আমি কফি খাই না ভাইয়া, এটা তোমার। কেন? আজ খাবি? আর হ্যাঁ, পুরোটাই। আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আর এমন হবে না। আচ্ছা ঠিক আছে, 2টো অপশন আছে তোর কাছে। হয় এসবগুলো তুই খাবি, নয়তো গুনে গুনে 10টা চুমু দিবি আমায়। এখন বাকিটা তোর ইচ্ছা। কি করছো তুমি? ঠিক আছে, আমি কফি খাচ্ছি। বলেই মগে মুখ লাগায় ছোঁয়া। কিন্তু একবার নিয়েই বুঝতে পারে এটা খাওয়ার কতটা অযোগ্য। এত বিষাক্ত জিনিস পৃথিবীতে হতে পারে না। অসহায় মুখে স্বাধীনের দিকে তাকাই ও। এইবার কি করবি ছোঁয়া? সারাদিন আমায় অনেক জ্বালিয়েছিস, একটু কাছে যেতেই শার্ট নোংরা করার ভয় দেখিয়েছিস। এখন পালাবি কি করে? মনে মনেই হাসে স্বাধীন, কিন্তু মুখে গম্ভীর ভাবটা স্পষ্ট ফুটিয়ে রাখে। বলছি ভাইয়া, দিতেই হবে, না দিলে হয় না? অপশন 2টো, এবার তোর চয়েস। এটা তো খাওয়া যাবে না, আমি কি করব বলো তো? তাহলে ভালো কিছু খা, কিস কিন্তু অত্যন্ত সুস্বাদু।
স্বাস্থ্যকর হৃদয়ের খাবার ইহা হার্টকে ভালো রাখে। এটাও কি সাইকোলজি বিষয় ভাইয়া? এবার তাড়াতাড়ি। বলছি ভাইয়া, আমার একটা উইশ ছিল। আমি আমার প্রথম চুমু বাসর ঘরে আমার স্বামীকেই খাবো। সেদিন একবার মাথা ব্যথার জন্য তোমায় দিয়েছি, আজ আবার চেও না প্লিজ। অসহায়ভাবে বলে ছোঁয়া। ছোঁয়ার কথা শুনে স্বাধীন হেসে শেষ। পেট ফাটিয়ে হাসি আসছে ওর, কিন্তু সামনে থাকা বোকা মেয়েটার জন্য তাও পারছে না। একটা বুদ্ধি দিতে পারি তোকে। কি বলো? উৎসাহিত হয়ে বলে ছোঁয়া। তোর স্বামী তোর সামনে, তো তোর যখন ইচ্ছা বাসর ঘরে চুমু দেওয়ার, সেহেতু তুই চাইলে তোর স্বামী আজই বাসর করে ফেলতে পারে। তাহলে তোর উইশটাও পূরণ হবে। আবার আমার শর্ত। ওকে আর একটু লজ্জা দেওয়ার জন্য বলে স্বাধীন। লজ্জায় একেবারে রাঙা হয়ে গেল ছোঁয়ার মুখ, চোখ দুটো একেবারে নামিয়ে নিল। কিরে, অনুমতি দিচ্ছিস? আবারও বলে স্বাধীন। ছি স্বাধীন ভাইয়া, তুমি বড়ই ঠোঁট কাটা। লজ্জা পেয়ে বলল ছোঁয়া। জানিসই তো আমি এমন, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি দিয়ে দে। আর বেশি দেরি করলে কিন্তু সংখ্যা আরও বাড়বে। না না না, আমি দিচ্ছি, তুমি প্লিজ চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করে স্বাধীন। ছোঁয়া উঠে গিয়ে তাড়াতাড়ি ওর চোখে মুখে কয়েকটা ঝটপট দিয়ে এক দৌড়ে নিচের রুমে চলে গেল। ওর কাণ্ড দেখে এতক্ষণে চাপিয়ে রাখা হাসি ছড়িয়ে দিল ঠোঁটের আশেপাশে স্বাধীন। মাঝে মাঝে ছোঁয়াকে এমন লজ্জা মাখা মুখে দেখতে ভীষণ ভালো লাগে ওর। এবার খুব তাড়াতাড়ি বাবা মাকে বলে ওকে একেবারে নিজের কাছে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ফাঁকা রাস্তায় অত্যন্ত রাগের বশে জোরে জোরে হাঁটছিল কেয়া। বাইরে এসেছিল হালকা কেনাকাটা করতে। ফিরতে ফিরতে একটু সন্ধ্যা হয়ে যায়, আর দেখা হয়ে যায় বাঁধনের সাথে। ছেলেটাও কেবল বাইক নিয়ে এদিকেই আসছিল। এই সময় কেয়াকে বাইরে দেখে পিছু নেয় কেয়ার। একদম কাছাকাছি গিয়ে দূর থেকে ডাক দেয়, এই যে মিস উগান্ডার পাবলিক, দাঁড়ান প্লিজ, খুব দরকারি কথা ছিল আপনার সাথে, থামুন না। পেছনে বাঁধনকে দেখে তার উপর উগান্ডা বলে ডাকায় প্রচণ্ড রাগে চড়ে চড়ে হাঁটতে থাকে কেয়া। কিছুক্ষণ পরেই স্বাধীনের ক্লাস শুরু হবে। একসাথে ক্লাসরুমেই বসে আছে ছোঁয়া আর কেয়া। কেয়ার মাঝে আমূল পরিবর্তন। ছটফটে মেয়েটা শান্তভাবে রাগ করে বসে আছে। ছোঁয়া অনেকক্ষণ ধরে ওর রাগ ভাঙাতে এটা সেটা করছে, কিন্তু আজ যেন কোনো ভাবান্তরই নেই কেয়ার মাঝে। আপন মনে খাতায় আঁকিবুকি করছে। কি হয়েছে দোস্ত, তুই বলবি তো? না বললে আমি কি করে বুঝবো বল? আমার কিচ্ছু হয়নি, আমি তো নিজেই জানি না আমার কি হয়েছে, তোকে কি বলবো? কিন্তু এত রাগের কারণ কি, আর কি হচ্ছেটা কি তোর? তুই তো ছোট না, নিজের মনের অবস্থা ধরতে পারার মতো ক্ষমতা অবশ্যই তোর আছে। বিশ্বাস কর সোয়া, আমি সত্যিই বুঝতে পারছি না আমার কি হয়েছে। এর আগে কখনো এমন অস্বস্তি আমার হয়নি। এখন কি মনে হচ্ছে বুঝতে পারছি না। কখনো কাউকে হুট করে মনে হচ্ছে, তখন নিজের কাজকর্ম নিজেরই বিরক্ত লাগছে। আবার কখনো রুমে থাকতেই ভালো লাগছে না, মনে হচ্ছে বাইরে কোথাও ছুটে যাই। কি হয়েছে আমার, বলবি? তুই কি কোনোভাবে বাঁধন ভাইয়াকে নিয়ে আপসেট? সত্যিই কি তোর ওনাকে বিরক্ত লাগে? যদি তাই হয় তাহলে আমি কথা দিচ্ছি, বাঁধন ভাইয়াকে আমি বোঝাবো, তোর থেকে দূরে থাকতে বলবো। উনি যথেষ্ট ভালো ছেলে, আমি বোঝালে নিশ্চয় বুঝবেন। না না, তা নয়, ওনাকে আমার খারাপ লাগে না। আর উনি যে কতটা ভালো মানুষ তা আমি জানি। কারণ একটা মানুষের ভেতর কতটা আদর্শ, সততা, দেশপ্রেম থাকলে এভাবে নিজের জীবন ঝুঁকিতে ফেলে কাজ করে যেতে পারেন। কিন্তু ওনাকে দেখলে কেন জানি আমার অস্বস্তি হয়, ছটপট করে মন। তখন খুব খুব অস্থির অস্থির লাগে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, যাচ্ছে তাই ব্যবহার করে ফেলি। গতকালও দেখা হয়েছিল ওনার সাথে, আমি বাজে ব্যবহার করে চলে যাই। এসব কেন হচ্ছে বল না? তুই শান্ত হ কেয়া, প্লিজ এভাবে ভেঙে পড়িস না। আচ্ছা আমায় একটা কথা বল, তুই কি পছন্দ করিস বাঁধন ভাইয়াকে? বললামই তো আমি জানি না, আমায় আর একটু সময় দে। তুই সময় নে, নিজের সাথে বোঝাপড়া কর। দেখ বাঁধন ভাই কিন্তু তোকে ভালোবাসে, এখন তুই কি চাস সেটাই? চুপ করবি তুই? বাদর ভাইয়ের জন্য আর সাফাই গাইতে হবে না। শালা খচ্চর বাদর আমাকে বলে কিনা ও আর এখানে বেশি দিন থাকবে না, ওনার নাকি ট্রান্সফার হবে অন্য জায়গায়, চলে যাবেন। আমার কি সিদ্ধান্ত তাড়াতাড়ি যেন বলি।
মুখ বেঁকিয়ে বলে কেয়া। কেয়ার কথা শুনে হেসে দেয় ছোঁয়া। বাঁধনকে বাদর বলায় কিছুটা জোরে হেসে ফেলে ছোঁয়া, কিন্তু ওর হাসিটাই যে অজান্তেই কারো বুকে তুফান তুলে দিচ্ছে তা কি ও জানে? ক্লাসের সময় হওয়ায় চলে এসেছিল স্বাধীন। রুমের দরজায় দাঁড়াতেই সবচেয়ে প্রিয় নারী কণ্ঠটির এমন হাসির ঝংকার ওর মনে আলাদা শিহরণ জাগায়। উক্ত হাসির মালকিন নারীটি যে একমাত্র তার, শুধু তারই ব্যক্তিগত, তা ভাবতেই বুকের মাঝে এক দফা টর্নেডো বয়ে যায়। মানব দেহের সৃষ্টির সূচনা সম্পর্কে লেকচার দিচ্ছে স্বাধীন। কিভাবে নারী জননকোষে জাইগোট গঠন হয় সেই সম্পর্কে বিস্তর আলোচনা করছে স্বাধীন। সামনে সকল ছাত্রছাত্রীরা আগ্রহের সাথে আলোচনা শুনছে। মুখে যে যতই বলুক, আসলে আমরা মানুষেরা একটু গোপন নিষিদ্ধ বিষয়গুলো জানতেই বেশি আগ্রহী। আর বিষয়টা যদি হয় মানব সৃষ্টির মূল রহস্য সম্পর্কে, এই বিষয়ে আগ্রহ না থাকা মানুষের সংখ্যা একদমই কম বলতে গেলে নাই। আর স্বাধীন মনোবিজ্ঞানের এই পর্যায়ে খুব যত্ন সহকারে এবং সতর্ক সহিত আলোচনা করছে, কারণ ওর ক্লাসে বসা বেশিরভাগ ছেলে মেয়ে টিনেজার, আবার কেউ কেউ হয়তো সবে সবে টিনেজার করেছে। তাই তো এই বয়সী ছেলে মেয়েদের মাঝে এই বিষয়ে আগ্রহটা একটু বেশিই থাকে। তাই তো প্রতিটা শিক্ষক বা পরিবারের সদস্যদের উচিত এই বিষয়টা খুব যত্ন সহকারে এদের বোঝানো। মনোবিজ্ঞানেও খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করা হয়, যাতে কেউ ভুল সিদ্ধান্ত নিতে না পারে। আর স্বাধীন এই বিষয়ে অত্যন্ত যত্নশীল। জাইগোট গঠন সম্পর্কে আলোচনার সময় স্বাধীন আর চোখে একবার ছোঁয়ার দিকে তাকায়। তার প্রেয়সী যে ওর বলা কথাগুলো শুনে লজ্জায় একাকার তা দেখতে পায়। ছোঁয়ার লজ্জা মাখা মুখ দেখে হালকা মুচকি হাসে স্বাধীন। যেখানে সব ছেলেমেয়েরা উৎসুক হয়ে শুনছিল, সেখানে ওর লজ্জাপতি লজ্জায় মাথা নিচু করে মরমে মরে যাচ্ছে। কোনো রকমে এমন জান্নাতি দৃশ্য থেকে চোখ ফেরায় স্বাধীন। তারপর নিজের আলোচনায় মনোযোগ দেয়। স্বাধীনের মুখ থেকে এসব কথা কখনো শুনবে ভাবতেও পারেনি ছোঁয়া। স্বাধীনের গাম্ভীর্য দেখে ও এতদিন ভাবত এসব বিষয়েও কিছুই জানে না। মেয়েদের সম্পর্কে যেন একদম আনাড়িও, কিছুই জানে না। অথচ এসব বিষয়ে যে সে স্পেশালিস্ট তার ছোঁয়ার অজানা ছিল। আর এসব আলোচনা ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে, কান দিয়ে ধোয়া বেরোনো যাকে বলে। বাসায় গিয়ে স্বাধীনের সামনেও দাঁড়াবে কি করে? মেয়েদের বয়ঃসন্ধিকালের প্রতিটি পরিবর্তন বৈশিষ্ট্য এই ছেলে যেমন ঝরঝর করে বলছে, যা অনেক মেয়েরই জানে না। কি লজ্জার বিষয় সাইকোলজি! ছোঁয়া ঘাড় নাড়াতে পারছে না, কোনো রকমে চুপ করে ক্লাসে বসে থাকলো। স্বাধীনের ক্লাস হয়ে যেতেই স্বাধীন বেরিয়ে যায় রুম থেকে। সাথে সাথেই ছোঁয়ার পিঠে পড়ে ধপাস করে একটা মায়ের। উফ বলে ছোঁয়া তাকাতেই কেয়া বলে ওঠে, আমি তোর বর ক্লাসে কত মজার বিষয় বোঝাচ্ছে। কোথায় বরের কাছ থেকে ভালো করে সব কিছু শিখবি তা নয়, উনি লজ্জায় একেবারে লাল হয়ে যাচ্ছেন। ওনার লজ্জা পাওয়া দেখে মনে হচ্ছে বরটা ওর নয় আমাদের। আর ওর ভাসুর, ছি, কি সব বিষয় এগুলো? স্বাধীন ভাইয়া এগুলো সব জানে? না জানে না। তোর স্বাধীন ভাইয়া একেবারে অবশ শিশু, কচি খোকা। দেখলাম তো সেদিন কিচেনে, খোকাটা কেমন কোমর জড়িয়ে ধরে কাজে ডিস্টার্ব করছিল। প্লিজ বনু, এবার থাম। এসব বলে কি এখন আরো লজ্জা দিবি তুই আমায়? আমি না তোর বেস্ট ফ্রেন্ড হই? লজ্জায় মুখটা ছোট্ট করে বলে ছোঁয়া। হয়েছে হয়েছে, আর ঢপ মারতে হবে না, আর কিচ্ছু বলবো না। এবার তো অন্তত লজ্জা পাওয়া বন্ধ কর। কেয়ার কথায় হেসে ফেলে ছোঁয়া। তারপর দুজনে মিলে বাইরে যায়। এখন ক্লাস নেই, দুজনেই বাদাম কিনে আপন মনে চিবুচ্ছিল গাছের নিচে বসে। কেয়া গুনগুন করে গান গাইছিল, আর ছোঁয়া জায়গায় জায়গায় সুর দিচ্ছিল ওর সাথে। এমন সময় একজন অফিস সহকারী ওদের কাছে আসলো। ছোঁয়াকে জানতে চাইলে ছোঁয়া বলেও। উনি ছোঁয়া স্বাধীনের রুম দেখিয়ে বলেন, শাহরিয়ার স্যার ওকে একা ডাকছে, জরুরি দরকার, তাই তাড়াতাড়ি যেতে বলে চলে যান উনি। ছোঁয়া বুঝতে পারে না এই সময় স্বাধীনের কি দরকার হতে পারে। কি ব্যাপার বলতো? তোর জামাইয়ের আবার কলেজে এসেও কোনো সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের দরকার হলো না তো? যা গিয়ে দিয়ে আয়। বলেই ছোঁয়াকে ধাক্কা দেয় কেয়া। শয়তান মেয়ে, একদম হেয়ালি করবি না। আমি আছি নিজের জ্বালায়, জানি না কেন উনি এই সময় ডাকলেন। আজ আবার কোনো দোষ পেলেন কিনা, আর ও আছে মজা নেই।
তোর কি যে এত ভাবিস? আরে এখন আর আগের মতো শাস্তি দেবে না, যা একবার গিয়েই দেখ। না, শাস্তি দেবে না। আজ রাতেই তো ঘন্টা ধরে কান ধরে দাঁড় করিয়ে রাখলো। বজ্জাত ছেলে কখনো ভালো হয়? মনে মনেই বিড়বিড় করে বলে ছোঁয়া। এত কি ভাবছিস? আরে বাবা জানা, গিয়েই দেখ। স্বাধীনের রুমের দরজায় দাঁড়িয়ে আছে ছোঁয়া। অনুমতির অপেক্ষায় দাঁড়াতেই স্বাধীন নিজেই বাইরে আসে। কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে প্রেয়সীর দিকে, তারপর নিজেই বলে, ভেতরে আসুন মিসেস শাহরিয়ার স্বাধীন, আপনার জন্য অপেক্ষা করছি। স্বাধীনের মুখে এমন সম্বোধন শুনে ছোঁয়া যেন আর এক পশলা লজ্জায় মাখামাখি হয়। মাথাটা নিচু করে ভেতরে যায়। গিয়ে দাঁড়াতেই স্বাধীন বসতে বলে। ছোঁয়া বসলে স্বাধীন বলে, আপনি কি ভুলে গেছেন মিসেস শাহরিয়ার, আপনি একজন সাইকোলজির স্টুডেন্ট, আর আপনার হাজব্যান্ড সেও একজন সাইকোলজির টিচার। সো আপনার এত লজ্জা পেলেও হবে না। আবার আপনার জামাই যে কিছু জানে না এসব বিষয়ে এটা ভাবলেও চলবে না। মিসেস শাহরিয়ার স্বাধীন, আপনার হাজব্যান্ড সবই জানে। সো আপনার এত অবাক হলে চলবে না। আর আপনার এত লজ্জা হলে সাইকোলজি পড়তে পারবেন না, তাই আপনার লজ্জা ভাঙানোর ব্যবস্থা আমাকেই করতে হবে। ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে কথাগুলো বলে স্বাধীন। আর ছোঁয়া স্বাধীনের মুখের প্রতিটি কথাই কেঁপে ওঠে। প্রচণ্ড লজ্জায় আর জড়তায় আঁকড়ে ধরে ওকে। কোনো রকমে রুম থেকে বেরিয়ে চলে আসে ছোঁয়া। ভুলেও আর স্বাধীনের দিকে ফিরে তাকায় না। স্বাধীনও বুঝতে পারে ওর প্রিয়তমার লজ্জা। সে যে স্বাধীনের চোখে চোখ রাখার ভয়ে পালিয়ে গেল তা স্বাধীন জানে। ঠোঁটের কোণে শোভা পেল ওর চিরায়িত সেই বাঁকা হাসি। পরন্ত বিকেলে ছাদে গাছে পানি দিচ্ছে ছোঁয়া। সূর্যটা দিনের পাট চুকিয়ে আজকের মতো অস্ত যাচ্ছিল। চারদিক একটা ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি বিরাজমান। নিঃশব্দে গাছে পানি দেওয়ার সময় ছোঁয়া হঠাৎই একবার করে পুরোনো দিনের সিনেমার কোনো একটা গান গুনগুন করে উঠছে। চুপচাপ ছাদের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বাধীন আবিষ্কার করলো গানের কথাগুলো। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয়না পরাণে, অন্তর আমার রয়না অন্তরে। এমনই ছিল গানের কথাগুলো। এমন সুন্দর একটা গধূলি লগ্ন কারি বা না ভালো লাগে? প্রিয়তম যখন এত সুন্দর বিকেল উপহার দেয়, এর চেয়ে শান্তিদায়ক কোনো বিকেল হতে পারে না। স্বাধীন চুপচাপ গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল ছোঁয়াকে। হঠাৎ কেউ এমন করে ধরায় ছোঁয়া কিছুটা ভয় পেয়ে চিৎকার করতে চায়। আর তখনই প্রিয় মানুষের গন্ধটা নাকে আসে। এই গন্ধ সে কখনোই ভুলতে পারে না। এটা সেই গন্ধ যেটা 1000 বার স্বাধীনের টি শার্ট থেকে নিয়েছে ছোঁয়া। এত মিষ্টি একটা গন্ধ যা বারবার বিমোহিত করে ছোঁয়াকে। এমন মাদকময় গন্ধে ছোঁয়া 1000 বার ডুবতে চায়। পানি দেওয়ার ছাঁচারিটা নিচে রেখে ছোঁয়া অযথায় গোলাপ গাছের একটা পাতা ছিঁড়ে হাতের মধ্য দিয়ে মোচড়ায়। স্বাধীনের স্পর্শেও কতটা কাতর, এ যেন তারই বহিঃপ্রকাশ। কি হলো, থামলি কেন? এই তো, আমায় একদিন না দেখলে নাকি ভালো লাগে না। এবার আমি অনেক কাছে এসেছি, এবার গা। এই তো গায়ে স্বাধীন ভাই। আর আপনি কখন ছাদে আসলেন? কিছুক্ষণ আগে এসেছি। বলেই স্বাধীন গোলাপ গাছ থেকে একটা টকটকে লাল গোলাপ নিয়ে ছোঁয়ার কানে খোপায় গুছে দেয়। ছোঁয়ার সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে যায়। ঠিক বোঝা যায় না ওই লাল টকটকে গোলাপটা সুন্দর নাকি পাশেই দাঁড়ানো লাজুকতার মতো কিশোরীটা। স্বাধীনের মনে হয় এই কিশোরীটাই বেশি সুন্দর, কারণ একটা গোলাপ ততক্ষণই সুন্দর যতক্ষণ একে সুন্দর জায়গায় প্রতিস্থাপন করা যায়। কিন্তু কিশোরীটা সর্বক্ষণ সুন্দর, সব পরিবেশে সব জায়গায় সমানভাবে নিজের জৌলুস ছড়ায়। এই ছোঁয়া, আমরা আর কতদিন রে এমন লুকিয়ে লুকিয়ে প্রেম করব? মাকে তুই বলছিস না কেন? আর সময় তো খুব বড় মা করতে পারিস, আর আমার বেলায় খালি চুপ। আমি যে কতটা কষ্ট পাচ্ছি তা তো দেখছিস না? কেন তুমি বলতে পারো না? সমস্যাটার তো সৃষ্টি তুমিই করেছো, তাই সাবধানটাও তুমিই করবে। আমায় বলছো কেন? আর আমি এসব বিষয়ে বড় মাকে কিছু বলতে পারবো না। আমি কি করে বলবো? আর ভারী দুষ্ট মেয়ে তো তুই। আমাকে জ্বালাতে পোড়াতে তোর খুব ভালো লাগে, তাই না? তো তোমাকে পোড়াতে? ও মা, স্বাধীন ভাইয়া তুমি কি বলো? কোথায় পড়েছে তোমার? কই দেখি দেখি। স্বাধীনকে আরো রাগাতে বলে ছোঁয়া। স্বাধীনও সত্যি সত্যি শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলে, এই দেখ, এখানে পড়ে। এই জ্বালা শুধু তোর জন্য। তুই পারিস আমায় শান্তি দিতে? আমি তো এত কিছু জানি না।
স্বাধীনকে আরো রাগাতে বাচ্চাদের মতো করে বলে ছোঁয়া। তাহলে আয়, কান পেতে শোন। বুকের গহিনে কি দহন। তাড়াতাড়ি মাকে বল প্লিজ লক্ষ্মীটি, তোকে খুব তাড়াতাড়ি কাছে চাই রে। ছোঁয়া তাড়াতাড়ি ওখান থেকে সরে আর একটা গাছে পানি দিতে চলে গেল। স্বাধীনও পিছু পিছু যেতেই নিচ থেকে শাহানা বেগম ডাকলেন ছোঁয়াকে। সাথে সাথেই ছোঁয়া ঝাঁঝারিটা রেখে দৌড়ে নিচে চলে গেল। শূন্য ছাদে একা একা দাঁড়িয়ে আছে স্বাধীন, চোখে প্রেয়সীকে কাছে পাওয়ার তীব্র তৃষ্ণা। কি করে ও বাবা মাকে বলবে এটাও বুঝতে পারে না। আগে যে আচরণটা ও ছোঁয়ার সাথে করেছে তাতে মাকে বলতেও লজ্জা লাগছে যে ওর ছোঁয়াকে চায়। আর ছোঁয়াটাও হয়েছে বড্ড বাজি। ও মাকে বললে কি হবে, ওদের মা মেয়ের তো খুব ভাব, এতটুকু কথা বলতে পারবে না? শুধু শুধু আমাকে এতটা জ্বালাচ্ছে। এবার যা করার আমাকেই করতে হবে, মনে মনেই বলে স্বাধীন। দুপুরে খাবারের টেবিলে বসে আছে স্বাধীন, ছোঁয়া, আলম চৌধুরী। শাহানা বেগম খাবার সার্ভ করছেন। দেশি মুরগির মাংস রান্না করা হয়েছে, সাথে ডাল, করলার ভাজি। এক টুকরো মাংস পাতে নিয়ে খেতে শুরু করলেই স্বাধীন মুখ কুঁচকে ফেলল, কপালে ভাঁজ এনে বলল, মা, তোমার বয়স হয়ে যাচ্ছে, তাও তুমি রান্না করতে কেন যাও বলো তো? তোমার কি আর শরীর আগের মতো আছে? রান্নায় কি দিতে কি দাও না মনে থাকে না? এই ছোঁয়া, তুই রান্না করতে পারিস না? তুই তো ছোঁয়ার হাতের রান্না খেতে চাস না। মেয়েটা তো খুব চায় রান্না করতে, কিন্তু তোর ভয়ে পারে না। আর রান্নাটা কি খুব খারাপ হয়েছে? খেতে পারছিস না বাবা? শাহানা বেগম স্বাধীনকে প্রশ্ন করেন। কই বড় মা, রান্না তো খুব ভালো হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। কে কি বললো তা নিয়ে তুমি মন খারাপ করো না তো। আর চোখে স্বাধীনের দিকে তাকিয়ে বলল ছোঁয়া। বেচারা স্বাধীন থতমত খেয়ে গেল মিথ্যে ধরা পড়ায়। এই ছোঁয়া, তুই এত কথা বলিস কেন? তুই কি ভালো মন্দের বুঝিস? মার কি এটা রান্না করার বয়স? মা তো এই বয়সে নাতি নাতনি নিয়ে খেলবে। শাহানা বেগম, আলম চৌধুরী দুজনেই অবাক বনে যান। এটা কোন স্বাধীনকে দেখছেন ওনারা? যেই স্বাধীন বিয়ে, ছোঁয়া, নাতি নাতনি এসব কথা শুনতেই পারতো না, আর সে বলছে এসব। অবাক হয়ে ওনারা তাকান স্বাধীনের দিকে। ছোঁয়া নিজেও লজ্জায় মাথা নিচু করে ফেলে। স্বাধীনের কোনো ভাবান্তর নেই, সে নিজের ইচ্ছে মতো খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন উঠে যাওয়ার সময় আলম চৌধুরীকে বলে, একটা সমস্যা হয়েছে বাবা। কলেজের টিচাররা মিলে একটা পার্টির আয়োজন করেছে। যেহেতু বেশিরভাগ কলিগদের তুমি আমি বিবাহিত বলেছ, তাই কাপল পার্টিতে ওরা আমার ওয়াইফ সহ দেখতে চাচ্ছে। এবার কি করা যায় বলো তো? কেমন ঝামেলায় ফেলেছো তুমি? এবার আর ছোঁয়া মাথা তুলে তাকাতে পারে না। কি সব বলছে, একটুও কি লজ্জা করছে না? নিজের তো লজ্জা খুইয়েছে, এখন ওকেও লজ্জা দিচ্ছে। আর কিসের পার্টির কথা বলছে? কই কলেজে তো কোনো পার্টির কথাও শুনলো না। অবাকের চরম সীমায় পৌঁছন আলম চৌধুরী। নিজেকে কিছুটা ধাতস্থ করে বলেন, এটা নিয়ে আবার চিন্তা করিস কিসের? তুই ছোঁয়াকে নিয়ে যাবি, লিগালিও তোমার ওয়াইফ, ও সব রকম রাইট আছে তোমার সাথে যাওয়ার। লিগ্যাল বলতে তুমি কি বোঝাচ্ছ বাবা? ধর্মীয় মতে ও আমার ওয়াইফ, কিন্তু আইন অনুযায়ী নয়। এখন সব কিছু আইনত হতে হয়। শুধু ধর্মীয় মতে হলে অফিস আদালত তা বিশ্বাস করবে না। যুক্তি দিয়ে বলে স্বাধীন। বাবাকে আসল পয়েন্টে আনতে আরও একটি চাল দেয়। তুমি তো ঠিকই বলেছ, আমার এই মাথাটাই ছিল না। তখন তোমাদের বয়স ঠিকই ছিল না, কিন্তু এখন তো আমরা বাকি কাজটা সম্পূর্ণ করতেই পারি। খুব তাড়াতাড়ি সেই ব্যবস্থা করব, যাতে তুমি আর কখনো ছোঁয়াকে অস্বীকার করতে না পারো। মনের কথাটাই যেন স্বাধীন শুনেছে। আর এদিকে ছোঁয়া বিষম খায় ওদের বাবা ছেলের কথা শুনে। শাহানা বেগমও হাঁ করে তাকিয়ে থাকে স্বাধীনের দিকে। এবার স্বাধীন নিজেও মনে হয় কিছুটা লজ্জা পায়, তাই তো নিজেই রুমের দিকে চলে যায়। যাওয়ার আগে শুধু বলে যায়, তোমরা যা ভালো মনে করো। কলেজের গেটে বাঁধনের দেখা। কেয়া দাঁড়িয়ে আছে মুখোমুখি, আর ছোঁয়া কথা বলছে বাঁধনের সাথে। ভাইয়া, আপনি আর আমাদের বাসায় যান না কেন? সে কবে একবার গেলেন। আপনি জানেন বড় মা বড় আব্বু এসছেন, ওনারা আপনাকে আর কেয়াকে দেখতে চেয়েছেন। ওনাদের বলেছে নাকি? না না না, ওগুলো বলিনি। এমনি স্বাধীন ভাইয়ার ফ্রেন্ড হিসেবে আপনার কথা বলেছি, আর কেয়ার কথা তো অনেক শোনে। আমার যেতে আপত্তি কোথায়? শুধু আশেপাশের লোকজনদের নিয়েই সমস্যা। তারা আবার ওই ভদ্রলোকদের সাথে ভালোভাবে কথা বলতে পারে না। উগান্ডার বাসিন্দা তো। সাথে সাথে তেড়ে উঠল কেয়া। এই যে,
আপনি কাকে কি বলছেন? হ্যাঁ, ওমা, আপনাকে কখন বললাম? আমি তো বলছি কিছু মানুষের কথা, যে আমার সাথে ভালোভাবে কথা বলে না, ভদ্রলোকের সাথে অভদ্র ব্যবহার করে। আপনি ভদ্রলোক? চোখ উল্টিয়ে বলে কেয়া। কেন, কোনো সন্দেহ আছে? আমি অবশ্যই একজন ভদ্র সভ্য মানুষ। দুহাত পকেটে পুরে বলল পাথর। আপনারা থামুন তো, দুজনেই পাগল। খুব তাড়াতাড়ি মনে হয় আপনাদের যেতে হবে আমাদের বাড়িতে। আরেকজন যেমন শুরু করেছে। কে রে সোয়া, কি হয়েছে বলবি তো? ওই রাগের ডিব্বাটা আবার তোকে কিছু বলেছে নাকি রে? আরে না, আমায় কিছু বলেনি, কিন্তু মানুষটা এবার খুব চাপে পড়েছে রে। মানে কি হয়েছে? আগ্রহী হয়ে বলে কেয়া, সেই সাথে পাথরেরও সমান আগ্রহ।